আজ দেখতে দেখতে আমার কলেজের হস্টেলে 1 সপ্তাহ হয়ে গেল। ক্যাম্পাসটা শহর থেকে একটু দূরে, চারপাশে নিঝুম ঘন জঙ্গল। রিমি আমার রুমমেট, খুব অল্প সময়ের মধ্যেই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আড্ডাটা আজ দারুণ জমেছে, কিন্তু এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। কাল আবার সকাল 9টায় পুলক স্যারের ক্লাস। রিমি, আমার না খুব ঘুম পাচ্ছে রে। এবার শুয়ে পড়ি আমরা। কাল আবার সকাল 9টায় ক্লাস, তো তাড়াতাড়ি উঠতে হবে। কাল নাই আবার গল্পের আসর বসাবো। হ্যাঁ, দেখেছিস? টাইমটা একদম খেয়ালই করিনি রে আমি। অনেক রাত হলো তো সত্যি। জানিস, তুই আসার পর থেকে না আমার আর একা লাগে না। আগে রাত্রিবেলা না খুব মন খারাপ লাগতো রে আমার। আমার তো আসলে তুই ছাড়া আর কোনো বন্ধু নেই। রিমিকে দেখলে মাঝে মাঝে খুব উদাস লাগে আমার। মেয়েটি যেন মনের মধ্যে অনেক কিছু চেপে রেখেছে। কি এমন ঘটেছিল ওর জীবনে? এত মনমরা থাকে কেন মেয়েটি? ওর বাড়িতে সব ঠিক আছে তো? মাত্র 1 সপ্তাহের আলাপ, এত কিছু কি আর জিজ্ঞাসা করা যায়? থাক, যদি কোনোদিনও নিজে থাকতে বলে তখন নয় শুনবো। বাবা, এত রাত্রে আবার কে দরজা খটখট করছে? ধুর, ঘুমটাও ভেঙে গেল। রিমি, দরজাটা না কেউ খটখট করলো, শুনতে পাচ্ছিস? রিমি, ওঠ না বাবা। রিমি। রিমি তো একেবারে গভীর ঘুমে, সাড়াই দিচ্ছে না। এত রাত্রে দরজাটা খুলতে একটু ভয় ভয় লাগছে, কিন্তু কোনো এমার্জেন্সি হলো না তো কারোর? খুলেই দেখি, যদি কিছু সমস্যা হয় গার্ড দাদাকে নয় ডেকে নেব। দরজাটা খুলতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি খুব অবাক হয়ে বললাম, কে তুমি? তুমি দরজা খটখট করছিলে তো? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়ে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? মেয়েটি কোনো কথা না বলে ধীরে ধীরে এগিয়ে গেল। আমি যেন কেমন ঠায় দাঁড়িয়ে রইলাম। ওকে পাশ কাটিয়ে যাওয়ার সাহস হচ্ছিল না আমার। মেয়েটির মুখটা দেখতে পাইনি, কিন্তু ওকে বেশ লম্বা লাগছিল। হঠাৎ আমার নজর ওর পায়ের দিকে যেতেই ভয়ে কেমন বুকটা কেঁপে উঠল। কেমন যেন ফ্যাকাশে সবুজ রঙের। ভাবলাম ঘরে ফিরে যাই, কিন্তু আমি যেন নিজেই নিজের বশে ছিলাম না। হঠাৎ একটা হালকা আওয়াজ ভেসে এলো, আমাকে বাঁচাও। আওয়াজটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। মনে হলো একা যাওয়া একদমই ঠিক হবে না। আমি তাই সিকিউরিটি দাদাকে জোরে জোরে ডাকতে লাগলাম, লালটুদা, ও লালটুদা, শুনতে পাচ্ছ? কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি রুমে অনেক ফিরে যেতে চাইছিলাম। কেন জানি না কোনো এক অদৃশ্য বাঁধন আমাকে আটকে রেখে দিয়েছিল। আমার পা যেন নিজের থাকতেই ওই মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলো। করিডোরটা পার হতেই দেখি মেয়েটি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, ও মা, ও আবার ওদিকে কোথায় যাচ্ছে? ফার্স্ট ইয়াররা তো ওই ফ্লোরে থাকে না। আমি ওর পিছু পিছু সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। হঠাৎ করে ও যেন কোথায় হারিয়ে গেল। চারপাশে চোখ চারিয়েও ওকে কোথাও খুঁজে পেলাম না। সামনে শুধু একটা বন্ধ দরজা ছিল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছিল। মনে হলো একবার ওই দরজাটা খটখট করে দেখি কি। ওদিকেই গেল না তো মেয়েটা? অনেক সাহস করে গুটি গুটি পায়ে আমি দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, দরজাটা খুলে গেল। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ঢুকেই যা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল।
শরীরটা কাঁপতে লাগলো, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। হঠাৎ দেয়ালের দিকে দেখি একটা ছায়া চলে আসছে। ও যেন মাটিতে পড়ে থাকা মেয়েটার দিকে ইশারা করছে, আর আমায়ও কি কিছু বলতে চাইছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমাকে বাঁচাও। না না, এ কি দেখছি আমি? এটা সম্ভব নয়, হতে পারে না। যখন চোখ খুলল দেখি আমি বিছানায়, ওয়ার্ডেন ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে। উনি আমায় জিজ্ঞাসা করলেন, শরীরটা ঠিক লাগছে তোমার? কিছু মনে পড়ছে? আমি কাঁপা গলায় ওনাকে বললাম, ম্যাম ম্যাম, ওই ঘরটায় না ওই মেয়েটা পড়েছিল, আর অনেক রক্ত, ওকে বাঁচান। পরিষ্কার বুঝতে পারলাম আমার কথা শুনে ম্যামের চোখে মুখে চিন্তার ছাপ। উনি জিজ্ঞাসা করলেন, তোমার রুম নাম্বার কত? 205। ম্যাম, আপনি কি জানেন রিমি কোথায়? ও আসেনি? উনি কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। একটু পর বললেন, কার কথা বলছো তুমি? আমার রুমমেট রিমি। আমার কথা শুনে ওনাকে আরো অবাক দেখালো। শোনো, তুমি না একটু রেস্ট করো এবার, আমি একটু আসছি। আমার আর ঘুম আসছিল না। কাল যা দেখলাম এখনো নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। দেখলাম ম্যাম আসছেন আবার। উনি জিজ্ঞাসা করলেন, ঘুমোওনি? আমি বললাম, একদম ঘুম আসছে না ম্যাম, মনটা না খুব আনচান করছে, কেন জানি না। আচ্ছা শোনো, তোমায় আমি এখন যেটা বলবো খুব শান্ত মাথায় শুনবে কিন্তু, আর একদম চিন্তা করবে না। আমরা সবাই তোমার পাশে আছি। তুমি কাল রাতে অজ্ঞান হয়ে গেছিলে। আমরা তোমাকে ওই সিঁড়ির যে ওপরের ঘরটা আছে ওখান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছি। কি হয়েছিল কিছু মনে পড়ছে তোমার? কাল রাত্রিবেলা অনেকবার দরজা খটখট করার আওয়াজ পাই আমি। রিমিকে ডেকেছিলাম, কিন্তু ও অনেক গভীর ঘুমে ছিল। আমি ভাবলাম কারোর কোনো বিপদ হয়নি তো, সেটা ভেবেই দরজাটা খুললাম। বেরিয়ে দেখেছিলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে আওয়াজ দিতে ও কোনো উত্তর দেয়নি। আমি ভেবেছিলাম ফিরে যাই রুমে, কিন্তু কেন জানি না ফিরতে পারলাম না। তখনই দেখি ওই মেয়েটি করিডোর পেরিয়ে সিঁড়ির দিকে যায়, আর তারপর আমি যখন ওকে ফলো করতে করতে সিঁড়িতে উঠি, তারপর ওকে আর দেখতে পাই না কোথাও। ওকে খুঁজতে খুঁজতেই আমি ওই ঘরটায় ঢুকেছিলাম জানেন তো। আর তারপর দেখি একটা মেয়ে রক্তারক্তি অবস্থায় মাটিতে পড়ে আছে। এরপরই মনে হয় আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম হয়তো। 5 বছরের বেশি হয়ে গেল ওই ঘরের দরজাটা বন্ধই থাকে। ওখানে আর কখনো যেও না, বুঝলে? তোমাকে তাহলে বলি, একটা মেয়ের ওখানে অকাল মৃত্যু হয়েছিল বেশ কিছু বছর আগে, আর ওর এই অস্বাভাবিক মৃত্যুর আজও অবধি কোনো প্রমাণ মেলেনি। আমি তখন এখানে নতুন নতুন এসেছি। মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা আমি আভাস পেয়েছিলাম, মনে হয় র্যাগিংয়ের কারণেই ওর মৃত্যু হয়েছিল। আর জানো মেয়েটির কি নাম ছিল? রিমি। আমি এইমাত্র অফিস থেকে আসছি। আমি রেজিস্টারটা চেক করে দেখলাম 205 নম্বর রুমটা শুধু তোমাকেই অ্যালট করেছে রীতা। ও তো এখানে নতুন, তাই জানে না রিমি মেয়েটাও ওই 205 নম্বর রুমেই থাকতো। ওই ঘটনাটা ঘটার পর থেকে আমি 205 নম্বর রুমটা কাউকে দিই না। কি বলছেন কি ম্যাম? আজ বাকি রাতটা বরং তুমি এখানেই শুয়ে পড়ো। কাল রীতাকে বলে আমি তোমার রুমটা চেঞ্জ করার ব্যবস্থা করে দেবো। দিন দিন থাকতে লাগেজ নিয়ে অন্য রুমে শিফট হয়ে যাও। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার প্রথম ভিডিওটা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।